আওয়ামী লীগের আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সহযোগিতা করছে সোহেল তাজ। দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা। এদিকে আবার ফিরবে আওয়ামী লীগ। নেতাকর্মীদের নতুন নির্দেশ দিল শেখ হাসিনা। 16 তারিখেই নির্ধারণ হবে আওয়ামী লীগের ভাগ্য। এদিকে 16 তারিখ থেকে আবারও রাজপথে নামার ঘোষণা দিল শেখ হাসিনা। তীব্র আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস সরকারের পতন নিশ্চিত করার ঘোষণা দিল আওয়ামী লীগ দল থেকে। একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে চাই, সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো আপনি বেশি বাইরে বাড়তে দেন না, অমুক মাস্টার মাইন্ড দিবেন, তমুক মাস্টার মাইন্ড দিবেন। রাজপথে যদি নামতে হয় আমরা নামবো এবং আমরা নিরাপত্তা নয়, আমরা শেখ হাসিনার কর্মী। আবারও যদি রাস্তায় নেমে ৭৫-এর হাতিয়ার গর্জে পাওয়ার পর আমরা আবার রাজপথে অবস্থান নিব। হয়তো যারা থাকবেন হবে, আমরা থাকবো। আপনাদের জবাব রাজপথে। যতই দিন গড়াচ্ছে ততই বিষয়টাতে কিছুটা ঘোলাটে এবং কি ধোঁয়াশা আকার ধারণ করছে, তাই না? আওয়ামী লীগের মহাপরিকল্পনা 16ই ডিসেম্বরকে নিয়ে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করেছে, আগেও করেছে, এখনও করতেছে। কিন্তু এখন যেই পরিকল্পনাটি করেছে এইটা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। গাইস, কি হতে যাচ্ছে 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের মধ্যে? তারা কি বাংলাদেশটা দখল করে নেবে 16ই ডিসেম্বর? তারা বলতেছে তারা রাজপথে নামবে, মহাসমাবেশ করবে এবং তাদের শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবে। দর্শক শ্রোতা, এইসব কথার কতটুকু সত্যতা রয়েছে এইসবই কিন্তু আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সবাই কি বলতেছে, তাদের নেতাকর্মীরা গোপনে গোপনে কি পরিকল্পনা করতেছে, সেই পরিকল্পনাগুলো দেখলে আপনিও অবাক হবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সবার কথাগুলো শুনবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই কিন্তু দেখতে পারবেন তাদের নেতাকর্মীরা কি বলতেছে, তারা কি পরিকল্পনা করতেছে। অন্যদিকে আমাদের বাংলাদেশটা এইসবের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়েছে। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে দেখুন, যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে চাই, সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য আমরা বঙ্গবন্ধুর রেখে যাওয়া 2 রত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আমরা তার সুস্বাস্থ্য কামনা করে, আমরা তার দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি যেন দায়িত্বভার গ্রহণ করে এই দেশকে যেন সেবা করতে পারেন। আমাদের দেশে যে ক্রান্তিকাল আছে সেই ক্রান্তিকালটি যেন কেটে যায়। আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আমাদের উপরে একটি সন্ত্রাসীদের, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপরে বাংলাদেশের ডাকাতরা, সন্ত্রাসরা যে আক্রমণ করেছে, সেই আক্রমণের ঘোর কেটে যেন আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন আবারও রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা 13ই ডিসেম্বর শুক্রবার, যে শুক্রবার আসতেছে 13ই ডিসেম্বর, আমরা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা, আমরা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকে যারা আপা মনে করি, আমরা সারা বাংলাদেশে আমাদের আপার জন্য, আমাদের নেত্রীর জন্য আগামী এই শুক্রবারে 13ই ডিসেম্বর আমরা নেত্রীর জন্য রোজা রাখবো, একটি রোজা রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব। সারা বাংলাদেশে একযোগে এই কর্মসূচিটি পালন হবে। সারা বাংলাদেশে এই শুক্রবারে 13ই ডিসেম্বর সবাই একযোগে, পৃথিবীর যেখানে আছেন বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনাকে যারা ভাই মনে করেন, বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিক আদর্শ পিতা মনে করেন, আদর্শিক পিতা মনে করেন, সকলে দেশরত্ন শেখ হাসিনার জন্য শুক্রবারে রোজা রাখবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমরা এই কর্মসূচিটি ঘোষণা করেছি 2টি কারণে। একটি হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই,
আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই রোজা রেখে এবং 2 রাকাত নফল নামাজ পড়ে যে হে আল্লাহ, আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু রেখে যাওয়া কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আপনি হায়াত দারাজ করুন এবং উনি যেন সুস্থ থেকে এই দেশের নেতৃত্ব দিতে পারেন এবং এই দেশের জনগণের সেবা করতে পারেন। সেই জন্য আল্লাহ তাকে সুস্থ রাখুন এবং তার হায়াত বৃদ্ধি করুন। সেই জন্য আমরা এই রোজাটি রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়বো এই শুক্রবারে। সবার কাছে অনুরোধ থাকবো, বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, বক্তব্যটি দেখবেন, ভিডিওটি দেখবেন, এটি যদি আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন এবং শেখ হাসিনাকে যদি আপনি আপনার বোন মনে করেন, নেত্রী না, বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা আর বঙ্গবন্ধুর কন্যা হচ্ছেন শেখ হাসিনা, এই জন্য তিনি আমাদের বোন, তিনি আমাদের আপা। ওনাকে যদি যারা আপা মনে করেন, দয়া করে এই ভিডিওটি সব জায়গায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং কর্মসূচিটি পালন করার জন্য সবাইকে সহযোগিতা করবেন, সবাইকে আহ্বান জানাবেন। আমরা এই কর্মসূচিটি পালন করতে চাই বিকজ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি, আমরা মনে করি যে আমাদের বঙ্গবন্ধু হচ্ছে আমাদের যে রাজনৈতিক আদর্শিক পিতা এবং বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে আমাদের বোন। তাহলে আমাদের বোনের জন্য, আদর্শিক পিতার সন্তানের জন্য, আমাদের বোনের জন্য এই বিপদের দিনে আমরা তার জন্য এই কর্মসূচিটি পালন করব, তার জন্য দোয়া করব, রোজা রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়বো এই শুক্রবারে। আমরা আমাদের একজন মুরিদ যেমন তার পীরের কাছে তার সবকিছু সঁপে দেয়, একইভাবে আমরা রাজনৈতিক ভাবে আমরা মনে করি বঙ্গবন্ধু আমাদের সর্বশেষ রাজনৈতিক আশ্রয়স্থল, সর্বশেষ ঠিকানা এবং তার কন্যা জীবিত যেহেতু আছেন, তার কন্যাই আমাদের সর্বশেষ রাজনৈতিক ঠিকানা। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে কিছু মানুষ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে, কিছু সুশীল মানুষ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কিছু আজে বাজে বেশি অতি সুশীল। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সহযোগিতা করছে সোহেল তাজ। শুধু এটাই না, সোহেল তাজের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে বড় বড় নেতাকর্মীরা যোগ দিচ্ছেন 16 ডিসেম্বরে। শুধু এটাই না, আপনার সার্জিস আটক হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আসুন আপনাদের একটি ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলি। কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। ফারাজ করিমের বক্তব্য হচ্ছে, আমাদের আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে জামায়াত ইসলাম, জামাত শিবির এবং বিএনপি সহ অন্যান্য দল আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে যে পরিমাণ গণহত্যা, মব জাস্টিস এবং পুলিশদেরকে যে পরিমাণ গণহত্যা করছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিছি। আমরা সাবেক প্রধানমন্ত্রী নয়, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে আনবো, এই বক্তব্য রাখেন ফারাজ করিম চৌধুরী। শুধু এটাই নয়, সোহেল তাজ তিনি বলেন, আমরা হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ইতিপূর্বে কিংবা ইতিহাসে আওয়ামী লীগের এই দিন অনেক আসছে, কিন্তু আওয়ামী লীগ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। সোহেল তাজের বক্তব্য হচ্ছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। ইতিপূর্বে বা ইতিহাসে আওয়ামী লীগের এই দুর্দিন এসেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কোটি কোটি মানুষ আছি আওয়ামী লীগের পাশে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পাশে। শেখ হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগানে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। শুধু এটাই নয়, সোহেল তাজের বক্তব্য, সমন্বয়ে কিংবা উপদেষ্টারা একের পর এক আওয়ামী লীগের উপরে যে পরিমাণ গণহত্যা কিংবা অনাকাঙ্ক্ষিত যে পরিমাণ মামলা কিংবা মব জাস্টিস চালাচ্ছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা লাঠিচার্জ করা হয়, তাহলে এটার পরিণাম ভয়ঙ্করভাবে আমরা দিয়ে দিব।
দর্শক বন্ধুরা, ফারাজ করিম তিনি আরো বলেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা তারা বলেন 1971 সালকে তারা রিসেট বাটন টিপ দিয়ে শেষ করে দিতে চায়, কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা শেখ মুজিবরের সৈনিক, আমরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনাকে ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ মুজিবরকে ভুলি নাই। আমরা জানিয়ে দিতে চাই 1971 সাল হচ্ছে স্বাধীনতা বাংলাদেশের, এই স্বাধীনতাকে কেউ অস্বীকার করতে পারবে না। শুধু এটাই নয়, আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাকে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী এই স্বাধীনতাকে অস্বীকার করতে পারবে না। যদি এই স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, যদি শেখ মুজিবুর রহমানকেও অস্বীকার কিংবা অপমান করতে চায়, আমরা এটার কঠিন বা শক্ত হাতে প্রতিরোধ করতে চাই বা প্রতিহাত করতে চাই। দর্শক বন্ধুরা, ফারাজ করিম চৌধুরী এবং সোহেল তাজ তিনি আরো বলেন যে 1971 সালকে যেই সমন্বয়কারীরা এবং উপদেষ্টারা, যেই জঙ্গিবাদীরা নাকি 1971 সালকে বলে যে স্বাধীনতা নয় এবং সেই স্বাধীনতাকে তারা রিসেট বাটন টিপ দিয়ে শেষ করে দিতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই 1971 সাল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 1971 সাল হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বিজয়ের দিন। এই বিজয়ের দিনকে কিংবা শেখ মুজিবুর রহমানকে কিংবা শেখ মুজিবুর রহমানের কন্যাকে যে বা যারা নাকি কিংবা কটূক্তি কিংবা অপমান করবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনাকে ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ মুজিবরকে ভুলি নাই। আমরা আসি, আমরা থাকবো শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পাশে। শুধু এটাই নয়, তিনি আরো জানান যে বাংলাদেশে শেখ হাসিনাকে সাবেক নয় প্রধানমন্ত্রী করেই আবার পুনরায় ফিরিয়ে আনবে বাংলাদেশে। এবং এই সমন্বয় কিংবা উপদেষ্টারা তারা যে কুঠার নামে আওয়ামী লীগের উপর যে মিথ্যাচার বা গণহত্যা চালায় এবং সম্পূর্ণভাবে নাম দেয় আওয়ামী লীগের, এইটা আমরা প্রতিরোধ কিংবা সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আমরা আরো জানিয়ে দিতে চাই আমরা এই সমাবেশটি শান্তিপূর্ণভাবে করতে চাই, কিন্তু আমাদেরকে যদি কেউ বাধা দেয় আমরা এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করব। সোহেল তাজ তিনি আরো জানান যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে যে বা যারা নাকি নিষেধাজ্ঞা করতে চায়, সমন্বয়ক বা উপদেষ্টারা তাদেরকে জানান দিতে চাই আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা শেখ মুজিবরের সৈনিক। সোহেল তাজ তিনি আরো জানান যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে যে বা যারা নাকি নিষেধাজ্ঞা করতে চায় তাদেরকে জানান দিতে চাই আপনারা আমাদের এই সমাবেশের দিকে তাকান। এত কোটি কোটি মানুষকে আপনারা কিভাবে ব্যান করতে পারবেন? এত কোটি কোটি মানুষের কলিজা থেকে আপনারা কিভাবে আওয়ামী লীগকে সরিয়ে দিতে পারবেন? এটা কখনোই সম্ভব নয়, কারণ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। শুধু এটাই নয়, আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে, আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে বাংলাদেশ বিজয় লাভ করে, শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতাকে কিভাবে সমন্বয় কিংবা এই উপদেষ্টাকারীরা তারা ব্যান করতে চায়? আমরা তাদেরকে আবারও বলতেছি আমরা আসি, আমরা থাকবো শেখ হাসিনা বঙ্গবন্ধুর পাশে। আপনারা এই কোটি কোটি মানুষদের দিকে তাকান, তাদের কলিজা থেকে কখনোই আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতে পারবেন না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, কিংবা আওয়ামী লীগের হাত ধরেই নতুন বাংলাদেশ দেখবো আমরা ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এই ছিল সোহেল তাজ ফারাজ করিমের বক্তব্য। আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ আসছে, শেখ হাসিনা শোন না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো, শেখ হাসিনা শোন। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, তা ডক্টর ইউনূস স্টক করবে, তা হাসিনা ওইরাম, ওর বয়স আসছে 76 বছর, ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি মানসিক রুগী হয়ে যাবে। খালেদা জিয়া তো দেখ টর্চারিং রুগী হয়েছে, আর শেখ হাসিনা আসছে 1 বছরের ভিতরে মানসিক রুগী হয়ে যাবে। এটা যেরকম সত্যি, আর ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। আপনি বেশি বাইরে বাড়তে যান না, দেশকে পরিচালনা করতে আইছেন, আপনারা কিন্তু আমরা নিয়ে আইছি, আপনি উদ্যোগ করে আসেননি। আপনি অমুক মাস্টার মাইন্ড দিবেন, তমুক মাস্টার মাইন্ড দিবেন, এ সমস্ত মাস্টার মাইন্ডের কোনো খানা থাকতো না। আমরা এক এক মোড়েতে ছাত্র নিয়ে জ্বলা করেছি বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারিছেন। আপনারা আনার পক্ষপাতী আমরা, যে আমাদের একটা গর্ব নোবেল বিজয়, সে শিক্ষায় শিক্ষিত তার জন্য সে নোবেল বিজয় হয়েছে। কেউ বলেছে যে নাস্তিক লোকও নোবেল পায়, তা পাকিস্তানে তো নাস্তিক থাকে না, পাকিস্তানে তো আপনারা যারা বিএনপি করে, যারা ওলামায়ে কিরাঙ্গন করে, তারাও তো বলতেছেন যে পাকিস্তানে তো নোবেল আছে, আপনারা তো জানেন, এনে বহুত শিক্ষিত লোক আছে, পাকিস্তান নোবেল পাইছে না, তাদের নামের আগে তো মোহাম্মদ আছে, তারাও তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তা তারা যেহেতু নোবেল পাইছে, আমাদের ডক্টর ইউনূসও নোবেল পাইছে। এখন এই নোবেলের পরিপ্রেক্ষিতে একটাই কথা, আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং দেশটাকে সঠিক আইন নিয়ে আসেন। 96তে যে আইন ছিল, 91তে যে আইন ছিল, আপনি সেই আইনটাই বাস্তবায়ন করেন। যারা গণতন্ত্র হত্যা করেছে
বিগত 23 বছর যাবৎ সকল দুর্নীতির আসামিদের কাঠগড়ায় তোলেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক। যারা সঠিকভাবে রাজনীতি করবে তাদেরকে এই দেশে ভোটে দাঁড়ানোর অধিকার দেন, তাতে কোনো শিক্ষিত লাগবে না। আগে আমরা দেখেছি যে একজন পার্লামেন্ট সদস্য বলেছে, মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই। যেখানে বলবে মাননীয় স্পিকার আমি একটা সেতু চাই, সেখানে অশিক্ষিত পার্লামেন্ট সদস্য যাইয়ে বলেছে যে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই। তা তখনও তো এত হাঙ্গা দাঙ্গা, এত মারামারি, এত খুনগুম ছিল না। আর আপনারা এই এককভাবে MBA কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না, ইন্টার কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন না, এ বাদ দেন। এই বাদ দিয়ে ভোটের অধিকার গণতন্ত্র, একজন রিক্সাওয়ালাও ভোটে দাঁড়াতে পারবে, একজন মাথায় টুপি দেওয়ালাও রিক্সা মানে যে মাথায় টুপি রয়েছে সেও ভোটে দাঁড়াতে পারবে, যার গলায় ওই তুলসীর মালা আছে একজন মুসি সেও এই দেশে ভোটে দাঁড়াতে পারবে। তা নাহলে হিরো আলমের মতন লোক প্রধান উপদেষ্টার নির্বাচন করলে, প্রাইম মিনিস্টারের নির্বাচন করলে, হিরো আলম সেও তো এই দেশের নির্বাচনে আসতেছ না, তো ওই রকম বলেই হবে। আর যখন দেশে গণতন্ত্রের নির্বাচন হবে তখন সঠিকভাবে পার্লামেন্টে সদয় যেতে পারবে। যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেব পার্লামেন্টে ছিল তখন একজন অশিক্ষিত পার্লামেন্টে ছিল, একজন শিক্ষিত লোকও ছিল, একজন আলেমও ছিল। তখন শেখ হাসিনাও ছিল, খালেদা জিয়াও ছিল। আর এখন শেখ হাসিনা সেনাবাহিনী হত্যা করাইতেই পার্লামেন্ট সদস্য সব বাড়িতে করে ফেলে। এক শেখ পরিবারে 41 জন পার্লামেন্ট সদস্য, যা কোনো বিশ্বের কোনো দেশে নেই। শেখ পরিবারে 41 জন পার্লামেন্ট সদস্য, এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এদের বিচার করতে হবে। আওয়ামী লীগের অন্য নেতাদের বিচার করবেন কি না করবেন আমি বলতে পারতেছি না, কিন্তু যারা শেখ পরিবার থেকে পার্লামেন্ট সদস্য আছে, আমাদের খুলনা জিরাম জুয়েল সাহেব, হিলাল সাহেব, ওর ছেলে তন্ময়, এরা খুলনার কতটুকু কেন উন্নতি করেছে আমি বলতে পারি না, কিন্তু খুলনার থেকে অনেক টাকা মেরে গেছে। খুলনার উন্নতি করলে আওয়ামী লীগের জিরাম করেছে মনে করেন SM আব্দুর রব সাহেব, খালেক তালুকদার, মিজান সাহেব, এরাই উন্নতি করেছে। আর শেখ পরিবারের থেকে যে খুলনার রাজনীতি করেছে সে শুধুমাত্র টাকা লুটপাট করে গেছে। শেখ হাসিনা চোর না, চোর আছে শেখ হাসিনার বোন, শেখ হাসিনার ভাইবো ভাইজিরা, শেখ হাসিনা চোর না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো। শেখ হাসিনা চোর না, চোর আসতে ওর পার্শ্ববর্তী যারা ছিল, পাশের চেয়ারে যারা ছিল এরাই চোর। শেখ হাসিনা টাকা দিয়ে কী করবে? ও তো সে 1975 সালে অনেক টাকার মালিক, অনেক ধন সম্পত্তির মালিক, ওর টাকা চুরি করা আসতো না। কিন্তু ওর আওয়ামী লীগের আজ যারা চেয়ারে ছিল এরাই আসছে চুরিটা করেছে। মার্কিন মুলুকের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার জিতেছেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে বিশ্বের অনেক দেশ যেমন চিন্তিত, তেমনি এমন কয়েকটি দেশ রয়েছে যারা ভয়ে কাঁপছে। এই দ্বিতীয় শ্রেণীর দেশগুলির মধ্যে অন্যতম পাকিস্তান ও বাংলাদেশ, আর চিন্তায় রয়েছে চীন। এই তিন দেশ ভারতের প্রতিবেশী। অপরদিকে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগেই খুশিতে ডগমগ ভারত। কারণটা অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠতা। ট্রাম্প শপথ নেওয়ার আগেই তিনি যে ক্যাবিনেট বাছাই করেছেন তাতেও বোঝা যাচ্ছে 2025 জানুয়ারি থেকে ভারত এই উপমহাদেশে অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকবে। কারণ ট্রাম্প ক্যাবিনেটে এমন অনেকেই আছেন যারা ঘোষিতভাবে পাকিস্তান বিরোধী, আবার অনেকে আছেন যারা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যেমন তুলসী গাবার্ড, যিনি মার্কিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পদে বসছেন। তিনি মার্কিন নাগরিক হলেও নিজেকে হিন্দু ভেবে গর্ব করেন। তিনি নরেন্দ্র মোদীকে পছন্দও করেন। ফলে পাকিস্তান ও বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল করতে তিনি ভারতের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবেন, এটা অনস্বীকার্য। এটাই শেষ নয়, ট্রাম্পের দ্বিতীয়বারের মেয়াদে ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন এক ঝাঁক ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক। এর মধ্যে রয়েছে কলকাতা কানেকশনও। আগামী 20 জানুয়ারি থেকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সহকারীভাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বাংলাদেশের ইউনূস প্রশাসন ইতিমধ্যে থরহরিকম্প। ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেলকে ডিরেক্টর অফ FBI পদে মনোনীত করেছেন ট্রাম্প। একটি গুজরাটি পরিবারে জন্ম তার। মার্কিন মুলুকের আইন শৃঙ্খলা এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে দুর্দান্ত ট্র্যাক রেকর্ড রয়েছে এই গোয়েন্দা কর্তার। তাকে FBI এর সর্বোচ্চ পদে বসানো হচ্ছে। উল্লেখ্য, FBI হল আমেরিকার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ।
ডোনাল্ড ট্রাম্প স্বয়ং অনেকবার তা বুঝিয়েও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গিয়ে ট্রাম্প এই নিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন। জো বাইডেন প্রশাসনকে তোপ দেগে তার স্পষ্ট বক্তব্য ছিল, তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এভাবে নির্যাতন হতে দিতেন না, কড়া হাতে দমন করতেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে প্রেসিডেন্ট পদে বসেই তিনি বাংলাদেশের তদারকি সরকারের উপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারেন, এমনকি শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফেরাতেও সাহায্য করতে পারেন। কূটনৈতিক মহলের অভিমত, ট্রাম্পের বাংলাদেশ নীতি পরিচালিত হতে পারে নরেন্দ্র মোদীর দ্বারা, যে কারণে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে মোদী কোনো কঠোর অবস্থান নেননি। তিনি অপেক্ষা করছেন ট্রাম্পের মসনদে বসার। অপরদিকে জল মাপছে বাংলাদেশও। মোহাম্মদ ইউনূস এই বিষয়ে মুখ না খুললেও বাংলাদেশের উপদেষ্টা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হলেও বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কে বড় কোনো পরিবর্তন হবে না। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে এখন যেমন সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তেমনই থাকবে, কিন্তু তা যে আদৌ খুব কঠিন সেটা মানছেন না বাংলাদেশের উপদেষ্টাদের অনেকেই। প্রসঙ্গত, হাসিনা সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতলতম স্তরে নেমে গিয়েছিল। হাসিনার আমলে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রায়ই নানা নেতিবাচক মন্তব্য করত জো বাইডেন প্রশাসন। তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছিল সেটা বুঝতে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উক্তি ও সিদ্ধান্তকে স্মরণ করা যায়। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র নাকি তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। একবার জাতীয় সংসদে দাঁড়িয়েও এমন অভিযোগ তুলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অপরদিকে ক্লিন্টন, হিলারি, ওবামাদের সঙ্গে আমাদের মোহাম্মদ ইউনূসের অনেকদিন ধরে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যার দারুণ প্রভাব পড়েছিল জো বাইডেনের সঙ্গেও। যেমন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গিয়েছিল 2016 সালের মার্কিন নির্বাচনের সময়। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রকাশ্যেই সেবার হিলারি ক্লিন্টনকে সমর্থন করেছিলেন এবং ট্রাম্পের কাছে হিলারির পরাজয়ের পর বুঝিয়ে দিয়েছিলেন তিনি ব্যথিত, যা ট্রাম্পের স্মরণেও রয়েছে। অবধারিতভাবে রিপাবলিকান ট্রাম্পের জয় কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। জয় বাংলা স্লোগান কার? কালিহাতির মানুষ কি বোবা হয়ে গেছে নাকি? এই স্লোগান এটা কার? না না, শুধু বঙ্গবীরের হবে কেন? এই স্লোগান এটা শুধু বঙ্গবীরের হবে কেন? এই স্লোগান স্বাধীনতার স্লোগান, এই স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান বাংলাদেশের স্লোগান। আজকে কি সব মানুষ জয় বাংলা স্লোগান দেয়? জয় বাংলা স্লোগান দেবে? সব মানুষ দেবে? মাগনা খাবার খাওয়ালেও জয় বাংলা স্লোগান সবাইকে দিয়ে দেওয়াতে পারবেন না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমরা। জয় বাংলা ছিল সমস্ত বাংলাদেশের। আমরা সেই জয় বাংলাকে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। অথচ আমরা আজকে সেই বঙ্গবন্ধুকে সকল মানুষের বানাতে পারি নাই। এ দায় কার? এ দোষ আমাদেরও কিছুটা আছে, আমাদের মানতে হবে। বঙ্গবন্ধু যদি শুধু আমার পিতা হয় তাহলে বিএনপির পিতা হবে না, জাতীয় পার্টির পিতা হবে না। এটা জাতীয় পার্টির পিতা হওয়া উচিত ছিল, বিএনপির মানুষের পিতা হওয়া উচিত ছিল। এখানে আমাদেরও ত্রুটি আছে। স্বাধীনতা বিরোধীরা যেমনি করে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে, আমাদের দলে দলে খণ্ডিত বিখণ্ডিত করেছে, ঠিক তেমনি আমরা নিজেরাও নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে আমরা আমাদের ক্ষমতাকে
আমাদের শক্তিকে আমরা খর্ব করেছি, নষ্ট করেছি। আজকে ঢোল বাজিয়ে যারা এসছেন, এত মানুষ 18 সালের নির্বাচনের আগে যেদিন লতিফ সিদ্দিকীর গাড়ি ভেঙেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? এই ঢোল বন্ধ করেন তো প্লিজ, বেশি সময় নাই, ঢোল বন্ধ করেন। লতিফ সিদ্দিকীর গাড়ি ভাঙায় আপনারা খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন? কে কে বেজার হয়েছিলেন হাত তুলে দেখান তো। এতটি মানুষ বেজার হয়েছে, তারপরে গাড়ি ভাঙলো, একটা প্রতিবাদ হলো না? আমি যখন ব্যাটারি গাড়িতে আসছিলাম বড় ভাইয়ের সঙ্গে, জয় বাংলা স্লোগানের সাথে সাথে কিন্তু আমি শেখ হাসিনার স্লোগানও শুনেছি। শেখ হাসিনা যদি লতিফ সিদ্দিকীকে বের করে দেয়, আপনারা কথা বলতে পারবেন? লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার কে করেছে? আগে জানলে তো আমি এখানে মিটিংয়ে আসতাম না। আপনি আমার সখীপুরে যান, গজারি গাছের মতো প্রত্যেকটা মানুষ কথা বলবে, একটাও বোমা না, সেখানে অত্যাচারও হয় না, হয় কিন্তু অতটা হয় না যতটা কালিহাতিতে হয়। এখানে সব মানুষ কি গামছার দল করেন? সব মানুষ একটা বিশ্রী অবস্থায় যেন আমরা পড়ে গিয়েছি। আমাদের এই বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যাটি, এটি কেবলমাত্র আমাদের দেশের সমস্যা নয়, এমনকি আঞ্চলিক সমস্যা নয়, ইটস এ গ্লোবাল ক্রাইসিস। একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করার জন্য প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষকে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে একেবারে পুশ ইন করা হলো, ঢুকিয়ে দেওয়া হলো। এবং এই ঘটনার সঙ্গে ভারত জড়িত, চীন জড়িত, মায়ানমার জড়িত, এমনকি আমেরিকার যে গ্রিন সিগন্যাল নেই এটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তো আওয়ামী লীগ জামানাতে যখন এটা প্রবল আকার ধারণ করলো, সেই প্রথমে তারা শুরু করলো 2012 সনে, তারপরে আবার দ্বিতীয় দফাতে যখন সেই 2014 সনের নির্বাচনের পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তখন এটি ব্যাপক আকারে বাংলাদেশে আসা শুরু করলো। তো আমরা সাধারণত এরা খুব অল্পতে তুষ্টি লাভ করি। ওই সময়তে আমাদের দিনী ভাই বোনেরা সবাই জান্নাত পাওয়ার আশা করলো। রোহিঙ্গা ভাই বোনদেরকে আশ্রয় দেওয়ার জন্য দেশে সব মানুষ ঝাঁপিয়ে পড়লো এবং ক্ষমতাসীন সরকার তারাও মনে করলো যে এই কাজ করে যদি মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি, এই উপাধি পাওয়া যায়, নোবেল পুরস্কার পাওয়া যায়, তাহলে দেশের কি হলো না না হলো এটা পরে দেখা যাবে। ফলে রাষ্ট্রনায়কোচিত যে চিন্তা কিংবা আমাদের দেশের যে সাধারণ নাগরিকদের যে আবেগ বর্জিত বাস্তব চিন্তা, এটি না থাকার কারণে আমাদের সেই জাতীয় আয়ের উপর রোহিঙ্গারা এসে ভাগ বসালো। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে পর্যন্ত রোহিঙ্গাদের পিছনে না হলেও 60 থেকে 70 হাজার কোটি টাকা বাংলাদেশের, এই দরিদ্র বাংলাদেশের পকেট থেকে চলে গিয়েছে এদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য। এবং পুরো এলাকা মানে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি থেকে শুরু করে এমনকি সৌদি আরব পর্যন্ত এই বাংলাদেশি রোহিঙ্গাদের যে দাপট, যারা এর ভুক্তভোগী কেবল তারাই বলতে পারবেন যে রোহিঙ্গাদের কারণে তাদের জীবনযাত্রায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সমস্যাটা
প্রকট থেকে প্রকট আকার ধারণ করছে, আমাদের এখানে মানবিক বিপর্যয় তৈরি করে ফেলেছে এবং একই সঙ্গে সীমান্তের ওপারে, টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের যে সামরিক জান্তা সরকার, স্বৈরাচারী সরকার, তাদের সঙ্গে সেখানকার যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, সেই আরাকান আর্মির যে দীর্ঘদিন যুদ্ধ, সেই যুদ্ধের পরিণতিতে এখন পুরো রাখাইন অঞ্চল তারা দখল করে নিয়েছে। এবং আমাদের সবচেয়ে বড়, আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক যে বিপর্যয়, সেটি হলো যে এই আরাকান আর্মি, এই আরাকান আর্মিকে যদি আমাদের যারা সামরিক বিশেষজ্ঞ ছিলেন তাদের পরামর্শ মতো আরো 1 থেকে 1.5 বছর আগের থেকে এদেরকে সাহায্য করা হতো, সহযোগিতা করা হতো, তাহলে এই রোহিঙ্গা সমস্যাটি এখন আমরা সমাধান করতে পারতাম। কিন্তু আমরা ওই সময়টাতে আরাকান আর্মির সাথে কোনো যোগাযোগ রক্ষা করিনি। রক্ষা না করার কারণে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা ভালো নয়। আবার অন্যদিকে মায়ানমারের যে সামরিক জান্তা, তাদের সঙ্গে আমরা এখনো সম্পর্ক রাখার চেষ্টা করছি। ফলে এই সাম্প্রতিক সময়টিতে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। অন্যদিকে বাংলাদেশের যে একটা বিষয় চলতেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এইসব বিষয় নিয়ে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, দুই দেশের কথাই কিন্তু দেখানো হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিকল্পনাও দেখানো হয়েছে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কেমন লাগছে? এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের কী মন্তব্য, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।